প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় হৃদযন্ত্রের যত কথা এ অধ্যায়ের মানব শরীর ও স্বাস্থ্য সুরক্ষা, রক্তচাপ, কোলেস্টেরল ও ডায়াবেটিক্স এই সকল টপিক নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, বরাবরের মতো এই ক্লাসগুলো ছবির সাহায্যে খুবই সুন্দর ভিজুয়াল উপস্থাপনায় দেখানো হবে, তাই সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবে। রক্তচাপ, ব্লাড প্রেশার। হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণের ফলে হৃৎপিণ্ড থেকে ধমনী মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময় ধমনী প্রাচীরে যে পার্শ্বচাপ সৃষ্টি হয় তাকেই রক্তচাপ বলে। বিষয়টা বুঝতে তোমরা যদি একটু এইদিকে খেয়াল করো, এটা একজন মানুষের হাত এবং এখানে একটা প্রেসার মাপার যন্ত্র আছে, ঠিক আছে। তো এখানে আমরা কিছু ধমনী দেখতে পাচ্ছি, ঠিক আছে। এই ধমনীর মধ্যে থেকে রক্ত পরিবহন হয়, এটা আমরা সবাই জানি। তো এই ধমনীর মধ্য থেকে যখন রক্ত পরিবহন হয় তখন রক্ত এই যে ধমনীর দেয়ালে, ঠিক আছে, তখন রক্ত ধমনীর দেয়ালে চাপ দেয়, দুই পাশে চাপ দেয়, তাই না, একটা প্রেসার কাজ করে। রক্ত যেহেতু ধমনীর মধ্য থেকে অনেক দ্রুত ছুটে চলে যায়, তো এই যে প্রেসার, এই চাপটাকেই বলা হচ্ছে ব্লাড প্রেসার, ঠিক আছে। তাই এই লেখাটিকে আবার খেয়াল করলেই বুঝতে পারবে হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণের ফলে এই যে রক্তটা কেন এর মধ্যে থেকে যায়, কারণ হচ্ছে এপাশে যে হৃৎপিণ্ড থাকে সেই হৃৎপিণ্ডটা সংকোচন প্রসারণ হয়ে রক্তকে ধাক্কা দেয়, ঠিক আছে। এর ফলে হৃৎপিণ্ড থেকে রক্ত ধমনীর মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময় ধমনী প্রাচীরে, প্রাচীর মানে কি, প্রাচীর মানে দেয়াল, এই যে ধমনীর দেয়াল, ঠিক আছে, এই ধমনী প্রাচীরে যে পার্শ্ব চাপ সৃষ্টি হয় তাকেই রক্তচাপ বলে। সাধারণ রক্তচাপ সিস্টোলিক অবস্থায় হচ্ছে 100 থেকে 140 mm/Hg, আর ডায়াস্টোলিক অবস্থায় থাকবে 60 থেকে 90 mm/mg। বোঝা গেল? তাহলে স্বাভাবিক রক্তচাপ কত? সিস্টোলিকটা হচ্ছে 100 থেকে 140 আর ডায়াস্টোলিকটা হচ্ছে 60 থেকে 90, মনে রাখবে। আচ্ছা, আর রক্তচাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে স্ফিগমো ন্যানোমিটার, ঠিক আছে, স্ফিগমো ন্যানোমিটার, স্ফিগমো ম্যানোমিটার। আচ্ছা, এরপরে আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। প্রিয় শিক্ষার্থী, আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি তোমার পড়াশোনায় একটুও হেল্প করতে পারে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও। আমাদের ভিডিওর মাধ্যমে যদি তুমি পড়াশোনায় একটু উপকৃত হও তবেই আমরা সার্থক। এরপরে রয়েছে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন। উচ্চ রক্তচাপকে প্রায় নীরব ঘাতক বলা হয়, সাইলেন্ট কিলার, ঠিক আছে। তাহলে কাকে নীরব ঘাতক বা সাইলেন্ট কিলার বলা হচ্ছে? উচ্চ রক্তচাপকে। শরীরে রক্তের স্বাভাবিক প্রবাহের জন্য যতটুকু চাপের প্রয়োজন তার চেয়ে বেশি চাপ সৃষ্টি হলে তাকে উচ্চ রক্তচাপ বলে, ঠিক আছে। তাহলে উচ্চ রক্তচাপ কাকে বলে? শরীরে রক্তের স্বাভাবিক প্রবাহের জন্য যতটুকু চাপ প্রয়োজন, এখন রক্তের প্রবাহের জন্য চাপ প্রয়োজন মনে করো 120 mm/mg, কিন্তু সেখানে চাপ হচ্ছে কত? 180 mm/mg, তখন সেটা উচ্চ রক্তচাপ, ঠিক আছে। এই যে প্রয়োজন তার চেয়ে বেশি চাপ সৃষ্টি হলে, এখন এই যে 140 এ পর্যন্ত স্বাভাবিক ধরা হয়। 100, আচ্ছা এটা বারবার চলে আসতেছে, 110, 120, এই 120টা হচ্ছে একদমই পারফেক্ট, তারপরে 130 আর 140 এগুলো হচ্ছে পারফেক্ট। কিন্তু এই 140-এর জায়গায় যদি 180-তে চলে যায় অথবা 160-এই চলে যায়, এগুলোকেও আমরা ধরবো কি বেশি, তাই না, উচ্চ রক্তচাপ। আবার 90-এর জায়গায় যদি 110 হয়ে যায়, ঠিক আছে, এই পাশে ডায়াস্টোলিকটা, এটা যদি 110, 120 হয়ে যায় তখন আমরা উচ্চ রক্তচাপ হিসেবে এটাকে কাউন্ট করতে পারি। এর ফলে কি হয়? এর ফলে স্ট্রোক হতে পারে। উচ্চ রক্তচাপের ফলে কি হয়? স্ট্রোক হতে পারে, কারণ কি মাথার ভেইন ছিঁড়ে যেতে পারে, প্যারালাইসিস হতে পারে বা হৃৎপিণ্ড বড় হয়ে যেতে পারে, আর কি কিডনি অকেজো হওয়ার ঝুঁকি থাকে, ঠিক আছে। এ কয়টা দেখে নাও। আচ্ছা, পরের স্লাইডে চলে যাই। উচ্চ রক্তচাপের ঝুঁকি ও কারণ। আচ্ছা, উচ্চ রক্তচাপের ঝুঁকি কি কি? অতিরিক্ত শারীরিক ওজন ও মেদ, এগুলো হচ্ছে কারণ। উচ্চ রক্তচাপ কেন হয়? অতিরিক্ত শারীরিক ওজন, শরীর সোজা কথা মোটা হয়ে গেলে উচ্চ রক্তচাপ হতে পারে। অতিরিক্ত লবণ খাওয়া, তা তো বোঝোই, খাবারে অতিরিক্ত লবণ খেলেও উচ্চ রক্তচাপ হতে পারে। পর্যাপ্ত শারীরিক পরিশ্রমের অভাব, এখন তুমি সারাদিন বাসাতে শুয়ে বসে কাটাও, শারীরিক পরিশ্রম করো না,
সেক্ষেত্রেও কিন্তু তোমার উচ্চ রক্তচাপ হতে পারে। ডায়াবেটিক্স ও অস্থির চিত্ততা বা মানসিক চাপ, ঠিক আছে, এর ফলেও তোমার হাইপারটেনশন হতে পারে। আর একটা কি, ধূমপান ও অ্যালকোহল সেবন, ঠিক আছে, মাদক সেবন করলেও তোমার হাই ব্লাড প্রেশার, হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ হতে পারে। আর একটা শেষ ব্যাপার হচ্ছে, পরিবারের যদি তোমার বাবা বা মায়ের বা অন্য কারো যদি উচ্চ রক্তচাপের ইতিহাস থাকে, তাহলেও কিন্তু তোমার উচ্চ রক্তচাপ হতে পারে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কারণ কয়টা বুঝলাম, উচ্চ রক্তচাপের কি কি কারণ আছে। ঠিক আছে, এরপরে আমরা পরের স্লাইডে চলে যাই। উচ্চ রক্তচাপ প্রতিরোধের উপায়, ঠিক কি কি কৌশল অবলম্বন করলে আমরা উচ্চ রক্তচাপ প্রতিরোধ করতে পারি। প্রিয় শিক্ষার্থী, সহজ শেখার অনলাইন ক্লাসে ভর্তি হয়ে তুমিও পেতে পারো আকর্ষণীয় কম্পিউটার, ল্যাপটপ ও আইফোন পুরস্কার। বিস্তারিত জানতে সহজশেখা.com ওয়েবসাইটে ঘুরে আসো অথবা ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করো। ডায়াবেটিক্স থাকলে সেটি নিয়ন্ত্রণে রাখতে হবে। দেহের ওজন বা মেদ কমাতে হবে। চর্বিযুক্ত খাদ্য যেমন ঘি, মাখন, গরুর মাংস বর্জন করতে হবে। সুষম খাদ্য গ্রহণ ও পরিমিত ব্যায়াম করতে হবে। ধূমপান ও অতিরিক্ত লবণ পরিহার করতে হবে। মানসিক চাপমুক্ত ও দুশ্চিন্তামুক্ত জীবনযাপন করা উচিত। এখন তুমি যদি একটু চালাক হও, উচ্চ রক্তচাপের কারণ যেগুলো, সেই কারণগুলোই যদি তুমি অ্যাভয়েড করে চলো, তাহলে কিন্তু তুমি উচ্চ রক্তচাপের প্রতিরোধ করার উপায়টা পেয়ে যাবে। ঠিক আছে, এই যেমন এই যে উচ্চ রক্তচাপ কি কি কারণে হয়, সেই জিনিসগুলোই পরিহার করতে হবে। যেমন নিজের মেদ, ভুঁড়ি, ওজন নিয়ন্ত্রণ করতে হবে, অতিরিক্ত লবণ খাওয়া যাবে না, শারীরিক পরিশ্রম করতে হবে, ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ করতে হবে, তারপরে কি মানসিক চাপ কমাতে হবে, ধূমপান ও অ্যালকোহল সেবন করা যাবে না। ঠিক আছে, এই বিষয়গুলো যদি আমরা মেনে চলি, তাহলে কিন্তু আমরা উচ্চ রক্তচাপ থেকে অনেকটাই মানে পরিত্রাণ পাবো। আচ্ছা, এরপরে কি রয়েছে, কোলেস্ট্রল। কোলেস্ট্রল মানে কি? কোলেস্ট্রল হচ্ছে রক্তে জমে থাকা চর্বি। আচ্ছা, এই দেখো এখানে একটা রক্ত বোঝাইছে। ঠিক আছে, কোলেস্ট্রল হলে কি হয়, এই যে তোমার ধমনীর যে দেয়ালে কোলেস্ট্রল জমতে জমতে ধমনীর দেয়ালটা সরু হয়ে যাবে বা চিকুন হয়ে যাবে। এর ফলে একটা সময় এই জায়গায় একটা ব্লক সৃষ্টি হবে। ঠিক আছে, রক্ত আর পাস করতে পারবে না। কোলেস্ট্রল এক বিশেষ ধরনের জটিল স্নেহ পদার্থ বা লিপিড এবং স্টেরয়েড এর প্রকৃষ্ট উদাহরণ। কাজ, এটি কোষের প্রাচীর তৈরি ও রক্ষায় সাহায্য করে। ঠিক আছে, কোলেস্ট্রল যে একদমই শরীরে প্রয়োজন নেই তা কিন্তু না। কোলেস্ট্রল এই যে কোষের প্রাচীর, ওকে, প্রত্যেকটা ছোট ছোট কোষের যে দেওয়াল সেটা তৈরি করে আর কোষকে রক্ষা করে। কিন্তু যদি কোলেস্ট্রল বেড়ে যায়, রক্তে এর আধিক্য হৃদরোগের ঝুঁকি বাড়ায়। রক্তে যদি কোলেস্ট্রল বেড়ে যায়, তখন হৃদরোগ হয়, তোমার হার্ট সঠিকভাবে ব্লাড পাম্প করে সারা শরীরে পৌঁছে দিতে পারে না, বাধাপ্রাপ্ত হয়, যার ফলে অনেক সময় হার্ট ফেইলর, ধমনী ছিঁড়ে যাওয়া, স্ট্রোক বা হার্ট অ্যাটাক এসবের মতো রোগ হয়। ওকে, এরপরে কি আমরা এলডিএল এবং এইচডিএল কি সেটা জানবো। এলডিএল হচ্ছে লো ডেন্সিটি লিপোপ্রোটিন। এলডিএল জিনিসটা খারাপ, এইচডিএল জিনিসটা ভালো, আপাতত এটুকুই জানো। ঠিক আছে, এখন এলডিএলটা আসলে কেন খারাপ? কারণ হচ্ছে এলডিএল হচ্ছে খারাপ ধরনের কোলেস্ট্রল। এখানে লেখা আছে খারাপ কোলেস্ট্রল, এটি হৃদরোগের ঝুঁকি বাড়ায়। আমরা যে আমাদের নিয়মিত খাবারে তেল চর্বি গ্রহণ করি বা খাই, সেই তেল চর্বির মধ্যে কিছু তেল চর্বি আছে খারাপ, কিছু তেল চর্বি আছে ভালো। ঠিক আছে, সেই খারাপ তেল চর্বি যেটা আমাদের হৃদরোগের ঝুঁকি বাড়ায়, সেটাকেই এলডিএল বলা হয়। স্বাভাবিক মাত্রা কত? 150 মিলিগ্রাম পার ডেসিলিটার এর নিচে, অর্থাৎ রক্তে প্রতি ডেসিলিটার রক্তে 150 মিলিগ্রামের কম থাকতে হবে। আর এইচডিএল কি? হাই ডেন্সিটি লিপোপ্রোটিন। এটি হচ্ছে ভালো কোলেস্ট্রল, এটি হৃদরোগের ঝুঁকি কমায়। মজার কথা হচ্ছে, এই এইচডিএল যদি তোমার শরীরে থাকে, বেশি থাকে, তাহলে এই এলডিএল কমতে শুরু করবে। ঠিক আছে, তো আমাদের যেসব খাবারে এইচডিএল পাবো সেসব খাবার গ্রহণ করতে হবে। বোঝা গেল? আচ্ছা, এলডিএল মানে হচ্ছে লো ডেন্সিটি লিপোপ্রোটিন, লো মানে নিচু, নিচু মানে খারাপ। এইচডিএল হচ্ছে হাই ডেন্সিটি লিপোপ্রোটিন, হাই মানে উঁচু আর উঁচু মানে ভালো। এভাবে মনে রাখতে পারো। আচ্ছা, কোলেস্ট্রলে কি কি স্বাস্থ্য ঝুঁকি আছে আমরা একটু সেটা পড়ি। রক্তে কোলেস্ট্রল বেশি হলে রক্তনালীর অন্তঃপ্রাচীরে বা গাত্রে জমা হয়ে শক্ত হয়ে
আর্টারিওক্লিরোসিস হয়। একটু আগে আমি যেটা দেখাইছি, ঠিক আছে, এর আগের স্লাইডটাই যে দেখছো এখানে কিন্তু কোলেস্ট্রল বেড়ে গেছে। কোলেস্ট্রল বেড়ে কি হয়েছে, এই রক্তনালীর এই জায়গাটা সরু হয়ে গেছে। এখন সরু হলে কি হয়, রক্ত চলাচলে বাধাপ্রাপ্ত হয়, আর একটা সময় কি রক্ত একদমই আটকে যায়, আর সামনে যেতে পারে না, ঠিক আছে, একদমই আটকে যায় এখানে, তখন বড় বিপদ হয়। এর ফলে রক্তনালীর স্থিতিস্থাপকতা কমে যায় এবং রক্ত চলাচলে বাধা পায়। এটি হৃৎপিণ্ডের করোনারি ধমনীতে জমা হলে অ্যানজাইনা ও হার্ট অ্যাটাক হতে পারে, ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এরপরে আসি হৃৎপিণ্ড সুস্থ রাখার উপায়। কি কি উপায়ে আমাদের হৃৎপিণ্ড সুস্থ রাখা যাবে? দেহের উচ্চতা ও বয়স অনুপাতে কাঙ্ক্ষিত ওজন বজায় রাখা। এখন দেখা গেল তোমার উচ্চতা কম, কিন্তু তোমার দেহের ওজন অনেক বেশি, ঠিক আছে, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে তোমার ঝুঁকি থাকবে। আচ্ছা, শর্করা, মিষ্টি ও স্নেহ জাতীয় খাবারের পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে হবে। তোমার বেশি বেশি শর্করা জাতীয়, মিষ্টি জাতীয় ও স্নেহ জাতীয় খাবার খাওয়া যাবে না, তেল চর্বিযুক্ত খাবার বেশি বেশি খাওয়া যাবে না। এরপরে কি, প্রোটিন ও উদ্ভিজ্জ প্রোটিন মিশ্রিত খাবার খাওয়া উচিত। যে খাবারে একদম নিরেট প্রোটিন আছে, যেমন ডিম, তারপরে উদ্ভিজ প্রোটিন যেমন সিমের বিচি, ডাল, বরবটি, এগুলো বেশি করে খেতে হবে। আর সুষম খাদ্যাভ্যাস ও নিয়মিত শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করতে হবে। অর্থাৎ তোমার খাদ্যাভ্যাসটা সুষম খাদ্য খেতে হবে, ঠিক আছে, যে খাবারে আমিষ, প্রোটিন, শর্করা, তেল চর্বির অনুপাত সঠিক পরিমাণে থাকে, ঠিক আছে। আর কি, পরিশ্রম করতে হবে, নাহলে তো শরীরে মেদ চর্বি জমে যাবে। আর একটা কি, ফলমূল ও আঁশযুক্ত খাবার বেশি খেতে হবে, ঠিক আছে, রাফেজযুক্ত খাবার, ফাইবারযুক্ত খাবার বেশি খেতে হবে। আচ্ছা, এরপরে হৃদরোগ এড়াতে করণীয়, ঠিক কি কি করলে হৃদরোগ এড়াতে পারবা? ধূমপান ত্যাগ করতে হবে। ধূমপান হৃদরোগের অন্যতম প্রধান কারণ, ধূমপানের কারণে হার্টে প্রবলেম হয়। এরপরে আছে মাদক পরিহার, মাদকদ্রব্য ও নেশাজাতীয় দ্রব্য পরিহার করতে হবে। খাদ্যাভ্যাস, অতিরিক্ত তেল ও চর্বিযুক্ত খাবার বর্জন করতে হবে বা খাওয়া যাবে না। আর কি, মানসিক স্বাস্থ্য, মানসিক দুশ্চিন্তা কমাতে হবে, ঠিক আছে। একটু আগে যা যা পড়াইছি সেটাই আবার ঘুরিয়ে পেঁচিয়ে লেখা আছে। আচ্ছা, এরপরে কি আছে, ডায়াবেটিস বা বহুমূত্র রোগ। এতক্ষণ আমরা হৃদরোগ সম্বন্ধে জানলাম, এরপর আমরা ডায়াবেটিস বা বহুমূত্র রোগ সম্বন্ধে জানব। ডায়াবেটিস একটি বিপাকজনিত রোগ। অগ্নাশয় থেকে ইনসুলিন নামক হরমোন ঠিকমতো নিঃসৃত না হলে বা কাজ না করলে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। স্বাভাবিক গ্লুকোজের মাত্রা খালি পেটে কত, 4.0 থেকে 6.0 mmol পার লিটার, ঠিক আছে। এর যদি বেশি হয়ে যায়, ধরো কারো স্বাভাবিক গ্লুকোজের মাত্রা খালি পেটেও আছে মনে করো 15, তখন তাকে কি বলবা, তার কিন্তু ডায়াবেটিক্স একটা ভালো পর্যায়ে চলে আসছে, ঠিক আছে, তার কিন্তু এখনই চিকিৎসা করতে হবে। আচ্ছা, এরপরে কি, ডায়াবেটিক্সের প্রধান লক্ষণসমূহ, কি কি লক্ষণ দেখলে বুঝবা যে তার ডায়াবেটিস হচ্ছে? আচ্ছা, ঘন ঘন প্রস্রাব হওয়া, বিশেষ করে রাতে, যাদের রাতে ঘন ঘন প্রস্রাব হয় তাদের ডায়াবেটিস আছে। খুব বেশি পিপাসা লাগা, যাদের অনেক বেশি ঘন ঘন পিপাসা লাগে তাদের ডায়াবেটিস থাকতে পারে। এখন কিন্তু বলা যাবে না যে আছেই, কারণ তাদের থাকতে পারে। বেশি ক্ষুধা লাগা ও অতিমাত্রায় শারীরিক দুর্বলতা, ঠিক আছে, যাদের অনেক বেশি ক্ষুধা লাগে আর সারাদিন খেতেই থাকে তাদের ডায়াবেটিস থাকার সম্ভাবনা বেশি। আর কি, যথেষ্ট খাওয়া সত্ত্বেও ওজন কমে যাওয়া, দেখা যাচ্ছে যে একটা মানুষ অনেক খাচ্ছে কিন্তু ওজন কমে যাচ্ছে, কারণ কি, তার শরীরে ফ্যাট বা চর্বির পরিমাণ বেড়ে যাচ্ছে কিন্তু অরিজিনাল যে মাংস বা মাছেল সেগুলো কমে যাচ্ছে, সেটাও ডায়াবেটিস হওয়ার একটা লক্ষণ। আচ্ছা, এরপরে রয়েছে কাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, ঠিক আছে। দেখো, যাদের বংশে বাবা মা নিকটাত্মীয়ের ডায়াবেটিস আছে, ঠিক আছে, তাহলে তোমার বাবা মা, দাদা দাদি, কাকা, এদের যদি ডায়াবেটিস থাকে তাহলে কিন্তু তোমারও ডায়াবেটিস হওয়ার একটা সম্ভাবনা আছে। যাদের ওজন বেশি এবং শরীর মেদবহুল, এই যে এই মহাশয়কে দেখতে পাচ্ছ, পেট একটা এত বড়, তারপরও সে বসে বসে টিভি দেখতেছে, হয়তো ভাজাপুরা কোনো একটা খাবার খাচ্ছে, ঠিক আছে। যারা ব্যায়াম বা শারীরিক পরিশ্রমের কাজ করেন না, দীর্ঘদিন ধরে স্টেরয়েড জাতীয় ওষুধ সেবন করেন, তাহলে এসব যারা করে তাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এরপরে রয়েছে ডায়াবেটিস নিয়ন্ত্রণে 3টি ডি।
প্রথম ডির অর্থ হচ্ছে ডায়েট। ডায়েট কথার অর্থ হচ্ছে খাদ্য নিয়ন্ত্রণ। চিনি ও মিষ্টি জাতীয় খাবার সম্পূর্ণ বাদ দেওয়া, সুষম খাবার গ্রহণ করা। ঠিক আছে, তাহলে চিনি এবং মিষ্টি জাতীয় খাবার সম্পূর্ণ বাদ দিতে হবে আর সুষম খাদ্য খেতে হবে। ডোজ, দ্বিতীয় ডির অর্থ হলো ডোজ, ওষুধের সেবন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিয়মিত ওষুধ বা ইনসুলিন গ্রহণ করতে হবে। এরপরে রয়েছে ডিসিপ্লিন, জীবন শৃঙ্খলা। নিয়মিত ব্যায়াম, ধূমপান ত্যাগ এবং পায়ের যত্ন নিতে হবে। ঠিক আছে, এই বিষয়গুলো যদি ঠিক থাকে তাহলেই মোটামুটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে। সুস্থ জীবনের চাবিকাঠি, নিয়মিত শারীরিক পরীক্ষা ও সচেতনতাই আমাদের উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও ডায়াবেটিস থেকে রক্ষা করতে পারে। সুস্থ থাকতে হলে শারীরিক পরিশ্রম ও সুষম খাদ্যাভ্যাসের বিকল্প নেই। ঠিক আছে, তো আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারো। এমনই ছবি সহকারে ভিজুয়াল উপস্থাপনায় আমরা আরও ক্লাস নিয়ে আসতেছি, আমাদের সঙ্গেই থেকো।